আমার স্বামীকে একটা আবাসিক হোটেল থেকে বোরকা পরা একটা মেয়ের সাথে বের হতে দেখলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি প্রিয়াকে স্কুল থেকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। মেইন রাস্তা দিয়ে গাড়ির প্রচন্ড জ্যাম বলে আমি প্রিয়াকে স্কুল থেকে ভেতরের রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। আমাদের এলাকায় এই হোটেলটা নিয়ে খুবই বাজে খবর প্রচার আছে। এখানে নাকি টাকার বিনিময়ে যে কোনো বয়সী মেয়ে লোক পাওয়া যায়, আবার কেউ ইচ্ছা করলে বাহির থেকেও নিয়ে এসে এখানে সময় কাটাতে পারে, এমনটি হরহামেশা শোনা যায়। কিন্তু আজ প্রথম আমার স্বামীকে দেখলাম এই হোটেল থেকে বোরকা পরা একটা লোককে নিয়ে বের হয়ে যেতে। মহিলাটি বোরখা ও হিজাব পরা ছিল বলে আমি মহিলাটিকে চিনতে পারিনি, কিন্তু আমার স্বামীকে স্পষ্ট চিনতে পেরেছি। ভাগ্যিস ওরা আমরা যেদিক দিয়ে আসছিলাম এদিকে না গিয়ে উল্টো পথে যাচ্ছিল, না হলে আমার স্বামীর সাথে আমার মুখোমুখি দেখা হয়ে যেত। বাবুকে ওই মহিলার সাথে যেতে দেখে প্রিয়া বলল, মা মা দেখো বাবা। প্রিয়া বাবা বলে ডাক দিতে যাবে, আমি সাথে সাথেই প্রিয়ার মুখ চেপে ধরি। ভাগ্যিস বাবু প্রিয়ার ডাক শুনতে পাইনি, ওরা চলে গেল। আমি প্রিয়ার মুখ থেকে হাত ছেড়ে দিলে প্রিয়া বলল, মা তুমি বাবাকে ডাকতে দিলে না কেন? ওটা তোর বাবা নয়। না, ওটা আমার বাবা। আচ্ছা বেশি কথা বলিস না, তাড়াতাড়ি বাসায় চল। আমি মেয়েকে ওর বাবার কুকর্মের কথা কিভাবে বলি, তাই এক প্রকার জোর করে মেয়েকে নিয়ে ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে মেয়েকে গোসল করিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি। রান্না বান্না করার জন্য চুলায় তরকারির কড়াই তুলে দিয়েছি। কখন যে চুলায় তরকারির কড়াই তুলে দিয়েছি সে কথা আমার খেয়াল নেই। আমার চোখে ভাসছে শুধু সেই দৃশ্য যেখানে একটা মেয়েকে নিয়ে বাবু হোটেল থেকে বের হচ্ছে। কি আমার এমন কমতি ছিল যে বাবুকে প্রায় সময় বিভিন্ন মেয়ের কাছে যেতে হয়? আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। রান্নাঘর থেকে গলা টেনে দেখলাম আমার মেয়ে প্রিয়া দরজা খুলে দিচ্ছে। ও দরজা খোলার সাথে সাথে বাবু ঘরে প্রবেশ করেছে। প্রিয়া বাবাকে দেখে বলল, জানো বাবা, আজ স্কুল থেকে আসার পথে আমি আর মা তোমাকে দেখেছিলাম। ওর মুখে এমন কথা শুনে বাবু কিছুটা চমকে উঠল। সে চোখ বড় বড় করে মেয়ের দিকে তাকিয়ে বলল, কোথায় দেখেছিলে আমাকে? প্রিয়া আধো আধো গলায় বলল, একটা বিল্ডিং থেকে তুমি আর বোরকা পরা একটা আন্টি আমাদের সামনে দিয়ে হেঁটে চলে গেছো। কথাটা শুনে বাবু বিচলিত হয়ে পড়ল। সে থতমত খেয়ে বলল, মিথ্যা কথা। সেটা আমি নয়, আমার মতো দেখতে অন্য কেউ হতে পারে। মাও তোমার মতো একই কথা বলেছে, সেটা তুমি নয়, অন্য কেউ। বলে প্রিয়া ওখান থেকে চলে গেল। যতই মেয়ের কাছে মিথ্যা কথা বলুক বাবু, কিন্তু বুঝতে পেরেছে আজকে যে মেয়েকে নিয়ে হোটেলে উঠেছিল সেটা তার স্ত্রীর চোখে ধরা পড়ে গেছে। তাই সে টেনশনে পড়ে গেল কিভাবে স্ত্রীর কাছ থেকে বিষয়টা এড়িয়ে যাওয়া যায়। আমাকে খোঁজার জন্য সে ধীরে ধীরে যখন রান্নাঘরের দিকে আসছিল তখনও আমি চুলার উপর তরকারির কড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছি। আনমনে বাবুর এমন কুকর্মের কথা ভাবছি বলে কখন যে তরকারিগুলো পুড়ে ধোয়া বের হচ্ছে সেটা টেরি পেলাম না। বাবু রান্নাঘরের কাছাকাছি আসতে দেখতে পেল কড়াই থেকে ধোয়া বের হচ্ছে। সাথে সাথে সে দৌড়ে এসে গ্যাসের চুলার সুইচটা অফ করে দিল। আমার চোখে জল দেখে কাপা কাপা গলায় বলল, আর একটু হলে তো চুলায় আগুন ধরে তুমি সহ পুড়ে যেতে। সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম, ভালো হতো এই চুলার আগুনে একেবারে পুড়ে ছাই হয়ে গেলে ভালো হতো। সারা জীবন তোমার সংসারে তিলে তিলে জ্বলার চাইতে চুলার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলে আমি নিস্তার পেতাম। বলেই চোখের জল মুছতে মুছতে রুমের দিকে চলে গেলাম। রাতে আমি প্রিয়াকে ঘুম পাড়াচ্ছিলাম। ওকে ওলি দিয়ে ঘুম পাড়াচ্ছিলাম বলে এর মধ্যে সে ঘুমিয়ে পড়েছে। আমি মুখে ঘুম পাড়ানির গান করলেও মনে মনে ভাবছিলাম বাবুর কথা। এই লোকটার সাথে সংসার করা আমার এক প্রকার অসহ্য হয়ে যাচ্ছে। বারবার ভেবেছিলাম সে শুধরে যাবে, কিন্তু আমার ধারণাকে সে ভুল প্রমাণিত করে ক্রমেই আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি যখন প্রিয়াকে ঘুম পাড়াতে পাড়াতে কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম বাবু চুপি চুপি এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি তাকে দেখেও না দেখার ভান করে গুনগুন করে ঘুম পাড়ানির গান করছি আর মেয়েকে ঘুম পাড়াচ্ছি, কিন্তু চোখে আমার ভাসছে বোরকা পরা মেয়েটিকে নিয়ে বাবুর হোটেল থেকে বের হওয়ার সেই দৃশ্য। এভাবে কিছুক্ষণ যেতেই দেখলাম আমার মেয়েটি গভীর ঘুমাচ্ছন্ন হয়ে পড়েছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম বাবু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে ও যেন কোনো অপরাধী করেনি, নাকি মেয়ের মুখে ওকে দেখে ফেলার কথা শুনে ও আমার সাথে দরদ দেখানোর মিথ্যা চেষ্টা করছে। যাই হবে হোক, আমার মাথায় আছে অন্য চিন্তা। তাই আমি তার দিকে তাকিয়ে সব কষ্ট লুকিয়ে একটা দুষ্টুমির হাসি দিলাম। সে অনেকটা খুশি হয়ে আমাকে বলল, আজকে কিছু করবে নাকি? আমি কিভাবে করব? করলে তো তোমাকেই করতে হবে। মেয়ে কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, দাঁড়াও তাহলে আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি। বলেই বাবু খাট থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। আর আমি তাড়াতাড়ি বিছানার নিচে থেকে আগে থেকে লুকিয়ে রাখা ব্লেডটা হাতে নিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবু হাসতে হাসতে বাথরুম থেকে বের হয়ে আসছে। আমিও তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছি। বাবু যখন খুব আবেগ নিয়ে আমাকে জড়িয়ে ধরতে গেল তখনই আমি সাথে সাথে ওর সেই জায়গায় মুষ্টি মেরে ধরে ফেলি। বাবু হাসতে হাসতে
থাকতে বলল। ছি, আমার লজ্জা লাগছে, আর যেন লজ্জা না লাগে সেই ব্যবস্থাই করছি বলেই ব্লেড দিয়ে এক পোচে ও সেই জায়গাটাই কেটে ফেললাম, যেটা নিয়ে আমার সংসারে এত অশান্তি। সাথে সাথে বাবু ওই জায়গা বরাবর চেপে ধরে ফ্লোরে গড়াগড়ি করতে লাগলো, আর আমি তার সেই গোপন জিনিসটা হাতের মুঠিতে চেপে ধরে বললাম, ওটার কারণেই তো তুই সবসময় আমাকে কষ্ট দিস, মেয়ে দেখলে তেঁতুল দেখার মতো তাকিয়ে থাকিস। যা, আজ তোকে নিস্তার দিলাম। বাবু ফ্লোরে গড়াগড়ি করতে করতে বলল, এ কি করলে রোকসানা, তুমি আমাকে শেষ করে দিলে। আমি এখন তোর কাটা এটা নিয়ে থানায় যাচ্ছি, প্রয়োজনে জেল ফাঁসি যা হবে হোক, তারপরেও তো তোকে বহুগামিতা থেকে ফেরাতে পারবো। একটা কথা মনে রাখিস, যেটা আমার হয়েও আমার না, সেটা আমি অন্য কারো হতে দিব না। আমি থানায় চললাম বলেই ওরোটা নিয়ে আমি থানার উদ্দেশ্যে চলে গেলাম, আর বাবু ফ্লোরে গড়াগড়ি করতে লাগলো। থানায় এসে সরাসরি বড়বাবুর রুমে চলে গেলাম। থানার কর্তব্যরত অফিসার বয়সে আমার বাবার বয়সী হবে। থানায় ঢুকে দেখলাম উনি ঝিমোচ্ছেন। আমি লাজ লজ্জার মাথা খেয়ে পলিথিনে মোড়ানো আমার স্বামীর সেই জিনিসটা ওনার সামনে ফেললাম। উনি যেহেতু ঘুমের ঘোরে ছিল, তাই হঠাৎ করে এমন শব্দ হওয়াতে উনি চমকে উঠে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি রাখলে আমার সামনে? আমি কোনো দ্বিধা না রেখে বললাম, আমার স্বামীর ওটা কেটে নিয়ে এসেছি। উনি হোয়াট বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। এই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? সেন্ট্রি, এই সেন্ট্রি বলেই উনি দায়িত্বরত সেন্ট্রিকে ডাকতে লাগলেন। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, স্যার, সেন্ট্রিকে ডাকতে হবে না, কোন লকারে ঢুকতে হবে আমাকে দেখিয়ে দিন, আমি নিজেই ঢুকে যাব। আমার এমন আত্মসমর্পণ দেখে উনি কিছুটা অবাক হয়ে বলল, সত্যিই কি তুমি তোমার স্বামীর ওটা কেটে ফেলেছো? হ্যাঁ স্যার, আপনার বিশ্বাস না হলে পলিথিনের ভেতরে আছে, চেক করে দেখতে পারেন। হায় হায়, তুমি এমন জঘন্য অপরাধ কেন করতে গেলে? সাদে কি আর কোনো স্ত্রী তার স্বামীর ওটা কাটতে পারে স্যার? আমার মুখে এমন কথা শুনে অফিসার বলল, তাহলে তুমি কেন এমনটা করতে গেলে? আমি কি চেয়ারে বসতে পারি? না, তুমি আত্মস্বীকৃত অপরাধী। তুমি দাঁড়িয়েই বলো। আজ মেয়েকে স্কুল থেকে আনার সময় আমার স্বামীকে দেখলাম অপরিচিত একটা মেয়েকে নিয়ে একটা আবাসিক হোটেল থেকে নামছে। কোন হোটেল থেকে? ভূতের গলিতে অবস্থিত মোর্শেদ ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড লজ প্রাইভেট লিমিটেড থেকে। অত্র এলাকায় খুব খারাপ হোটেল। আচ্ছা, ওই হোটেল থেকে তোমার স্বামী একটা মেয়েকে নিয়ে নামছে, তাতে কিভাবে প্রমাণিত হয় সে ওখানে খারাপ কিছু করতে গেছে? অন্য কোনো কারণেও তো যেতে পারে। অন্য কোনো কারণে নয় স্যার, মেয়েটাকে নিয়ে ফুর্তি করতে গেছে, এটা আমি শিওর। তুমি কিভাবে শিওর হলে? কারণ আমার স্বামীর অতীতে বহুগামিতার ইতিহাস আছে। যেমন আমাদের ঘরে আধবয়স্ক একজন কাজের মহিলা ছিল, ওনাকে আমরা তারাভাবি নামে সম্বোধন করতাম। গরিব মহিলা হলেও নামের মতো উনি অনেক সুন্দর ছিল। সেদিন আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, বাসায় তারাভাবি একা ছিল। উনি সকালে আসে, সারাদিন কাজ করে সন্ধ্যার আগে চলে যায়। আমি মেয়েকে যখন আনতে যাচ্ছিলাম, তখন সদর দরজার সামনে এসে বললাম, তারাভাবি কোথায় তুমি? তারাভাবি তখন রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিল। উনি ওখান থেকে ডাক দিয়ে বলল, এই তো ম্যাডাম, আমি এখানে, একটু এদিকে এসো তো ভাবি। তখন তারাভাবি রান্নাঘর থেকে সদর দরজার সামনে এলো। ওনাকে দেখে আমি বললাম, আমি স্কুল থেকে প্রিয়াকে আনতে যাচ্ছি। তো যান। আমাকে কাছ থেকে ডাইকা কাজের ব্রেক মাইরা দিলেন কেন? আরে শোনো, একটু পরে তোমার সাহেব আসবে বাজার সদাই নিয়ে, উনি আসলে বলো আমি স্কুল থেকে মেয়েকে আনতে গেছি। আচ্ছা বলুম নে, আপনি অহন তাড়াতাড়ি যান, আমার আবার তাড়াতাড়ি কাজ শেষ কইরা দাওয়াত খাইতে যাইতে হইব। তুমি কি আমার আসার আগেই চলে যাবে? না না, আপনি স্কুল থেকে আউনের পরে যাবো। আচ্ছা ঠিক আছে বলেই আমি দরজা খুলে বের হয়ে গেলাম। আমি কয়েকটা সিঁড়ি দিয়ে নামার পর সামনে পড়ল আমার স্বামী বাবু চৌধুরী, দুহাতে বাজারের ব্যাগ। সাধারণত আমরা এক সপ্তাহের বাজার একসাথে করে ফেলি। আমাকে বাসা থেকে নামতে দেখে বাবু বলল, কোথায় যাচ্ছ? মেয়েকে আনতে স্কুলে যাচ্ছি। বাজার সদাইগুলো ফ্রিজে রেখে তারপর যাও। তারাভাবি এসেছে, ওনাকে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখো। গতকালও স্কুলে যেতে যেতে আমার দেরি হওয়াতেই মেয়ে ছুটির পরে কান্নাকাটি করেছে। আমি এখন যাই বলেই বাবুকে পাশ কেটে চলে গেলাম। বাবু বাসার উদ্দেশ্যে চলে আসলো। বাবু বাসার সামনে এসে কলিং বেল টিপলে তারাভাবি রান্নাঘর থেকে বলল, দরজা খোলাই আছে, ঢুইকা পড়েন। রান্নাঘর থেকে তারাভাবির কথাটি শুনে বাবু দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। বাবু যখন রান্নাঘরে এসেছিল, তখন তারাভাবি উল্টোমুখী হয়ে থালা বাসন পরিষ্কার করছিল। বাবু বাজারের ব্যাগটা রান্নাঘরের দরজায় রেখে তারাভাবির দিকে অপলোকে তাকিয়ে রইল। মধ্যবয়স্ক হলেও তারাভাবির শরীরের গঠন ছিল যে কোনো পুরুষকে আকৃষ্ট করার মতো। বিশেষ করে ওনাকে দেখে কেউ বলবে না ওনার বয়স 40-এর কাছাকাছি। বাবু দরজার পাশে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকিয়েছিল, আর তারাভাবি মনের সুখে গুনগুন করে গান করে থালা বাসন পরিষ্কার করছিল। তারাভাবি গুনগুন করে গান গাইছিল, টানকিয়া আমার ছাদা হইয়া গেছে, পানি থাকে না। উনি থালা বাসন পরিষ্কার করতে করতে ওরা যখন গাইছিল, তখন বাবু নিজেকে আর ধরে রাখতে পারছিল না। বাবু ধীরে ধীরে তারাভাবির পেছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তারাভাবি কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে চমকে উঠলেন। আমার স্বামীর সাথে সাথে মুখে ইশারা করে চুপ থাকতে বলে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তোমার যে টাঙ্কি ছেদা হয়ে
গেছে সেই টাঙ্কি আমি ঠিক করে দিচ্ছি। এসো। ছি সাহেব, আপনি এসব কি কইতাছেন? তারা ভাবি, প্রথম যেদিন আমি তোমাকে দেখি সেদিন থেকে তোমার প্রতি আমার একটা নজর পড়ে গিয়েছিল। সাহেব, আমি গরিব হতে পারি, দুশ্চরিত্র নয়। ওরে, গরিবের আবার কথা কি? বলেই বাবু ওনাকে জড়িয়ে ধরে রুমের দিকে নিয়ে গেল। এর বেশ কিছুক্ষণ পরে স্কুল থেকে আমি মেয়েকে নিয়ে যখন সদর দরজা দিয়ে রুমে ঢুকি তখন কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। সদর দরজা খোলা দেখে আমি অবাক হলাম। আমি এদিক ওদিক তাকিয়ে যখন নিজের রুমের দিকে গেলাম, রুমের সামনে এসে দেখি রান্নাঘরে চুলার উপরে তরকারি, চুলা জ্বলছিল, কিন্তু রান্নাঘরে কেউ নেই। আমার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। বাসায় তারা ভাবি আর বাবু ছাড়া কেউ ছিল না। ওরা কোথায় উধাও হয়ে গেল? এমন সময় দেখলাম আমাদের রুমের দরজা খুলে বাবু ঘাম মুছতে মুছতে বের হয়ে আমার সামনে এসে থমকে দাঁড়ালো। ওর প্যান্টের বেল্ট খোলা। আমাকে দেখে তাড়াতাড়ি প্যান্টের চেন টেনে দিল আর ভেতর থেকে তারা ভাবিকে কান্না করতে করতে আসতে দেখলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে আমাদের গল্পটি শেষ নয়। সময় স্বল্পতার কারণে আমরা গল্পটি পুরোপুরি শেষ করতে পারিনি। তাই উক্ত পর্বের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। মনে রাখবেন, যে গল্পের কমেন্ট, ভিউজ এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।